আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। প্রথমে একটু বলি যে আজকের ক্লাসটা আমাদের কি নিয়ে এবং এটা কাদের জন্য। আমাদের আজকের ক্লাসটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সিকিউ অ্যানালাইসিস অ্যান্ড মাস্টার সাজেশন। কেন আমি এটাকে কোনো অন্য সাজেশন নাম না দিয়ে মাস্টার সাজেশন দিছি, এর কারণ হলো এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিকিউ অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে আমরা যারা টিচাররা আছি তারা তোমাদেরকে সাজেশন দেই আর বলি যে আমি যা পড়িয়েছি তার বাইরে কিচ্ছু আসবে না। এবং দেখা যায় যে এই আমি যা পড়িয়েছি তার বাইরে কিচ্ছু আসবে না বলার পরও যখনই প্রশ্নটা কঠিন হয় বা প্রশ্নটা একটু ধাঁচের বাইরে যায় তখন কোনো পীরকার খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের সাজেশন থেকে কিচ্ছু কমনই আসে নাই। এর কারণ কি হয় এবং কিভাবে আমরা এত কনফিডেন্সের সাথে তোমাদেরকে এই কথাগুলা বলি, কিসের বেসিসে বলি, আর তুমিও যাতে, আমি তো তোমাকে রসায়নটা করে দিচ্ছি, তুমিও যাতে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ অন্য সাবজেক্টগুলোর এই সাজেশন তৈরি করতে পারো, আজকে আমি তোমাকে সেটা দেখাবো। এই ক্লাসে আমি তোমাকে অ্যাকচুয়ালি তেমন কিছুই পড়াবো না, শুধুমাত্র টপিক অ্যানালাইসিস করে যাব এবং প্রশ্নের টাইপ, প্রশ্নের ধাঁচ, প্রশ্ন ধরার উপায় বলে যাব। কেন কিছু পড়াবো না, কারণ এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে তাদের জন্য যাদের 1-2 দিন পরে এক্সাম বা তোমার পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন তুমি চাচ্ছ যে হ্যাঁ কোন টপিকগুলো কিভাবে পড়বো এবং কিভাবে আমি রিস্ক ফ্রি ভাবে এক্সাম হলে যাব সেটা নিশ্চিত করতে চাচ্ছ, তাদের জন্য এই ক্লাস। সো এই টাইমে আসলে পড়ানোর কিছু নাই, আমাদের পড়ানোর প্লেলিস্ট বা পড়ানোর ক্লাসগুলো আলাদা। আর হ্যাঁ, তোমার এই এমসিকিউ পার্টের জন্য কিন্তু প্রায় 750টার বেশি এমসিকিউ আমি সলভ করে যে ভিডিওটা দিয়েছি, তোমরা এমসিকিউর জন্য সেটা ফলো করবে। সেখানেও আমরা অনেকগুলো টপিক নিয়ে, টপিকের কনসেপ্ট নিয়ে কথা বলছি। সো কেউ যদি ওই এমসিকিউ ক্লাসটা দেখে ফেলো আর এখানের সাজেশন ক্লাসটা দেখে ফেলো, আশা করা যায় যে তার 100% প্রস্তুতি নেয়ার জন্য এই ক্লাসগুলা সহায়ক হবে। আসো আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। প্রথমত আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, আচ্ছা আমাদের তো ফার্স্ট পেপারে অধ্যায় আছে কয়টা, এই জিনিসটা নিয়ে আগে কথা বলে আমরা শেষ করি, তারপর তোমার জন্য ইজি হবে। আমাদের ফার্স্ট পেপারে অধ্যায় আছে 5টা। ফার্স্ট পেপার ফার্স্ট অধ্যায় আমি 101 বলি, সেকেন্ড অধ্যায় 102, 104, 105। এই হলো আমাদের ফার্স্ট পেপারের 5টা অধ্যায়। আমরা জানি যে এই 5টা অধ্যায় থেকে আমাদের 8টা সিকিউ আসবে এবং 8টা সিকিউ থেকে আমাদেরকে 5টা সিকিউ লিখতে হবে। তার মধ্যে এই যে 101 এবং 105, এই দুই অধ্যায় থেকে সিকিউ, এই দুই অধ্যায় থেকে 1 আসতে পারে, আবার হইতে পারে 0, এখানে হইতে পারে 1, আবার হইতে পারে এখানে 1, এখানে 0। মানে বুঝতে পারছো কি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই দুই অধ্যায় থেকে 2টা সিকিউ আসতে পারে, তবে এটা অস্বাভাবিক, বেশিরভাগ ক্ষেত্রে দুই অধ্যায় মিলাই একটা সিকিউ আসে বা আরেকটা অধ্যায় থেকে ক খ বিভিন্ন জায়গায় প্লেস করে দেয়। তো এখান থেকে কি কি আসে এই অধ্যায়গুলো নিয়ে আসলে আমার আজকে তেমন কিছু বলার নাই, এই অধ্যায়ে শুধু টপিকগুলো বলবো আর কিছু সিকিউ দেখাবো কোনগুলা বেশি আসে। মেইন যে কথা, আমাদের মেইন আলোচনা এই 3টা অধ্যায়কে নিয়ে। এখন দেখো, যদি আমাদের এই 101 এবং 105 মানে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন থেকে আমাদের কি বলে 2টা সিকিউ আসে, তাহলে খুব সহজ হিসাব 2 2 2, বাকি এই 3 অধ্যায় থেকে 6টা সিকিউ 2 2 2 করে আসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি বলছি, 1 আর 5 থেকে 2টা সিকিউ আসে না, একটা আসে। যদি একটা আসে সেক্ষেত্রে 7টা সিকিউ কই থেকে আসবে? 7টা সিকিউর ক্ষেত্রে দেখা যায় যে এই কখনো এইখান থেকে, কখনো এখান থেকে, কখনো এখান থেকে আমাদের 3টা করে। তবে বেশি প্রবাবিলিটি হলো 104 থেকে 2টা বা এই অধ্যায় থেকে 3টাও হইতে পারে, যেহেতু এই অধ্যায়ের মধ্যে অনেকগুলা টপিক আছে সিকিউ করার মতো আলাদা আলাদা পার্ট। আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কোন টপিক থেকে কিভাবে তুমি বুঝতে পারবা যে প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমরা আলোচনায় ঢুকে যাই। আমাদের মেইন আলোচনা কিন্তু এই গুণগত থেকে শুরু হবে। ল্যাবরেটরিতে তেমন আলোচনা নাই, ল্যাবরেটরিতে আমি শুধু তোমাদেরকে কিছু সিকিউ দেখাই যাচ্ছি যে তোমরা যদি প্রিপারেশন ফুল রাখতে হয় তাহলে কি হবে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু 2020-এর পরে আর নাই, কারণ 19-এই শেষ এই অধ্যায়ের উপর পরীক্ষা হয়েছিল। এরপরে 20 সাল তো অটো গেল, 21, 22, 23, 24 সালও আবার পরীক্ষা হয় নাই। তো ওই সালগুলাতে এইটা শর্ট সিলেবাসে পরীক্ষা যেসব সালে হয়েছে শর্ট সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল না, এই কারণে 19-এ এই অধ্যায়টা লাস্ট দেখবা। এখানে টেস্ট টিউব দেয়া আছে, হেজার্ড সিম্বল দেয়া আছে 2টা, এখানে উত্তপ্ত করার কৌশল বর্ণনা করো। তোমরা এই যে সিকিউ গুলা, এগুলো আমি পড়ানোর কিছু নাই, এগুলা তোমরা কি করবা, তোমাদের কাছে মেইন বই আছে, তোমাদের কাছে তোমাদের একাডেমিক নোট খাতা আছে, যাদের কাছে এগুলো কিচ্ছু নাই তাদের কাছে কি আছে, তাদের কাছে হলো টেস্ট পেপার আছে। টেস্ট পেপার থেকে অন্তত এগুলোর অ্যান্সার দেখে নাও। তবে
1 আর 5 এর জন্য তুমি না টেস্ট পেপার দেখলা, মেইন বইয়ে যদি অ্যান্সার না পাও তাহলে টেস্ট পেপার দেখবা, কারণ মেইন বইয়ের ডিটেলস পড়লে খুব সুন্দর লেখা যায়, টেস্ট পেপারের অল্প পড়া এবং ভুল পড়া পড়ে লেখা যায় না। সো এবার হেজার্ড প্রতীক অঙ্কন করো দ্রবণটির জন্য, তারপরে আরো বলছে যে দ্রবণ থেকে উপযুক্ত কাঁচপাত্র ব্যবহার করে কিভাবে মোলার ঘনমাত্রা মোলা 1 মোলার দ্রবণ তৈরি করবে সেটা ব্যাখ্যা করো। আমি সাজেস্ট করি এই টাইপের সিকিউ অ্যান্সার না করার জন্য। এই যে 1 মোলার ঘনমাত্রা তুমি বানাবা, এটার জন্য মাপ নিবা, অমুক নিবা, তমুক নিবা, এসব বাংলা লেখা লিখলে সবসময় নাম্বার আসে না। কিন্তু পড়ে যাইতে পারো, পড়ে যাইতে পারো যে সেম টাইপের সিকিউ যদি দেয় তাহলে তুমি কি করবা, পরীক্ষার হলে বেঁচে ফিরে আসতে পারবা। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, এখানে আবার অ্যানালাইটিক্যাল পদ্ধতিটি ব্যবহার করো। পদ্ধতিটি আমরা এমসিকিউর ক্লাসে বলছিলাম 3 ধরনের আছে, মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো। তো ওইখান থেকে কোনো একটা কিছু হবে। তারপরে আমাদেরকে বলছে পরিবেশ বিবেচনায় দুটি বর্জ্য ব্যবস্থাপনা যথার্থতা বিশ্লেষণ করো, ওই টাইপ থেকে প্রশ্ন দিয়ে দিছে। ওকে, এখানে একটু যদি আমরা দেখি, এখানে কিন্তু অধ্যায় 1 এবং 5কে একসাথ করে একটা সিকিউ দিছে। যেমন বস্তুটি সংরক্ষণ, এই যে সি পার্টের যে আম প্রস্তুতি, এটা 5ম অধ্যায়ের পড়াশোনা, এখানে ক্যানিং থেকে প্রশ্ন দিছে। আর উদ্দীপকের রাসায়নিক দ্রব্যগুলো ল্যাবরেটরিতে ব্যবহারের সময় কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে ব্যাখ্যা করো। HCl আর ফরমালডিহাইড রাখায় তুমি হ্যাজার্ড সিম্বল কি কি ইউজ করবে সেটা ব্যাখ্যা করতে পারছো। তাইলে দেখো দুইটা মিলায়েও কিন্তু একটা সিকিউ আসা পসিবল। ঠিক আছে, দেখো 19 সালে মোটামুটি সব বোর্ডে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো আমরা যদি 19 সালের সাথে তোমাদের 26 সালকে কম্পেয়ার করি, তোমরা এই অধ্যায় থেকে একটা সিকিউ পাবা। হ্যাঁ, সেটা কেমন টাইপের, এই টাইপের সিকিউ পাবা, এই টাইপের সিকিউ পাবা। এই যে কয়েকটা দিছি এনাফ। এখন আসো আমরা আমাদের মেইন আলোচনায় আসি, আমাদের গুণগত রসায়ন। এই যে প্রতিটা অধ্যায়, এই অধ্যায়গুলোতে আমরা তোমাদেরকে যখন সাজেশন দেই, আমরা আসলে কি করি জানো? আমরা কিচ্ছু করি না, আমরা হলো পুরনো বছরের প্রশ্নগুলো নিয়ে দিস থিংস, আমরা এই জিনিসগুলা জাস্ট কপি পেস্ট করি তোমাদের সামনে। এই জিনিসটা কেউ তোমাদের সামনে আনে না, সবাই তোমাদের সামনে এটা আনে। হোয়াট ইজ হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি, আমি বুঝাচ্ছি যে যেটা বারবার আসছে দ্যাট মিনস হাই ফ্রিকোয়েন্সি, যেটা কম আসে সেটা লো ফ্রিকোয়েন্সি। আমার এখানে প্রায় মেবি 200+ সিকিউ আমি অ্যাড করে রাখছি, তোমাদের এই স্লাইডে 250-র মতো সিকিউ অ্যাড করা আছে। তো প্রতি অধ্যায়ের কোন টপিকের কয়টা সিকিউ আমি অ্যাড করছি সেটা হলো এখানে দেয়া আছে। যেমন ধরো শুধুমাত্র গুণগত রসায়নের হাই ফ্রিকোয়েন্সি টপিক, এই টপিকগুলো দিয়ে তোমার বলবে এই দেখো আমি বলছি এটা পড়ে যাও, 100% কমন, ইনফিনিটি স্টার মারো। ভাই কোয়ান্টাম সংখ্যা 14বার, 14টা সিকিউ আমি অ্যাড করছি। কেন? কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ আসছে বেশি। হাইড্রোজেন বর্ণালী 11টা সিকিউ, কারণ এটা থেকে প্রশ্ন আসে বেশি। দ্রাব্যতা, দ্রাব্যতা শুধু এই ছোট্ট টপিক, একটা ম্যাথের টপিক থেকে এখানে হলো 60টা সিকিউ আসে, তাও এটা হাই ফ্রিকোয়েন্সির জন্য। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, অদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথ তো বিখ্যাত, তোমরা জানো। আয়ন শনাক্তকরণ, সামটাইমস আয়ন শনাক্তকরণ আমাদের পীররা দিতে ভুলে যায়, সেক্ষেত্রে আমাদেরকে অন্তত এই টপিকগুলো, এই 5টা টপিক তোমার হলো হাই ফ্রিকোয়েন্সি টপিক। আমি একটু পরে সিকিউর কোনটা থেকে কেমন প্রশ্ন আসবে সেটা দেখাবো। তারপরে সিকিউগুলো স্লাইডেই অ্যাড করা আছে, তোমাদেরকে আমি স্লাইডটা আপলোড করে দিব, তখন তোমরা এখান থেকে এই সিকিউ যে 14টা বলছে 11টা বলছে এগুলো কি কি আছে সেটা তুমি দেখে ফেলতে পারবা। ঠিক আছে, এটার মধ্যেই সব অ্যাড করা আছে। ওকে, লো ফ্রিকোয়েন্সি টপিক যেগুলো, এগুলো হলো মোস্ট আন্ডাররেটেড। তোমরা দেখছো না ফিজিক্সের প্রশ্নের মধ্যে হঠাৎ করে কি করলো, হঠাৎ করে আমাদের অ্যাজ ইউজুয়াল টপিক থেকে প্রশ্ন দেয় নাই। এই যে দেখো এরকম বহুত কাহিনী ঘটছে, অ্যাজ ইউজুয়াল টপিক থেকে প্রশ্ন দেয় নাই। হ্যাঁ, এরকম প্রশ্ন দেয় না। তো হঠাৎ করে এই টপিকগুলো থেকে আসলে আমরা তখন বলি হাই হাই কমন আসে নাই। আসলে দেখো এই টপিকগুলো থেকে আসার রেকর্ড আছে। যেমন দেখো পরমাণু মডেল, এটাকে আমি আসলে লো ফ্রিকোয়েন্সি রাখছি কেন, এই টপিকটা ওই 9-10-এর টপিকই। ঠিক আছে, কিন্তু পরমাণু মডেল থেকে 5টা সিকিউ আমি অ্যাড করে রাখছি, কারণ এই টপিক থেকেও সিকিউ আসে। তোমরা চাইলে এটাকে হাই ফ্রিকোয়েন্সিতেও রাখতে পারো। শিক্ষা পরীক্ষা খুবই আন্ডাররেটেড টপিক, এমসিকিউতে আসে, রিটেনেও কিন্তু একটা আসছিল, সেই সিকিউটা আমি অ্যাড করে রাখছি। পাতন, আংশিক পাতন, ক্যালাসন এবং দ্রাবক নিষ্কাশন। ভাই তোমাদের প্রশ্ন যদি আনইউজুয়াল করতে চায়, এই দুইটা টপিক দিয়ে তোমাদের সবাইকে একদম ডেড করে দিবে। দুইটা সিকিউ নেই অধ্যায় থেকে, একটা সিকিউ যদি এখান থেকে দেয় তুমি শেষ। ঠিক আছে, সো এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। আমি কথা হলো ভাইয়া যারা আগে পড়ো নাই তারা কি করবা? আমাদের তো স্টুডেন্ট টাইপ অনেক রকম, কেউ কেউ আসো যে হ্যাঁ আমার একাডেমিকে মোটামুটি পড়াশোনা হয়েছে, ট্রাই করছি বই পড়ার, ক্লাসে নোট করছি, রেগুলার একাডেমিক ক্লাসগুলো করছি,
তারা ওকে, তাদের অল ওকে, তারা এখন যখন আমি এই টপিকগুলো বললাম তারা কিন্তু মেইন বই ধরে আস্তে করে একটু পড়ে নিবে, আর সিকিউ যে দুইটা একটা আছে এগুলো তারা দেখে নিবে। দ্রাবক নিষ্কাশন, যেমন আমাদের একাডেমিক সব ব্যাচে আমি দ্রাবক নিষ্কাশন পড়াই রাখছি, এগুলো অ্যাডমিশন টপিক কিন্তু একাডেমিকে দিয়ে দেয়। তো তারা কি করবে, তারা শেষ করবে। এখন আরেকটা গ্রুপ আছে যারা যে ভাই আমি কিচ্ছু পড়ি নাই, আপনার একটা ক্লাস দেখে ওয়ান শট দেখে কি আমি পরীক্ষার হলে গেলে হবে? অ্যান্সার হলো না ভাইয়া, হবে না। হ্যাঁ, আমি বারবার বলছি, এমসিকিউর ক্লাসেও বলছি, তুমি আমার ওয়ান শট দেখে, এটা ওয়ান শট না, আমি কখনো ওয়ান শট মানে ওইভাবে পরীক্ষার আগের রাতে দেখে ভালো করার মতো ওয়ান শট শ্যুটের আমি পক্ষে না। কারণ এই শ্যুটে কি হয়েছে তোমরা দেখছো যে ফিজিক্সে অনেক ওয়ান শট করে গেছো, কিছু কমন আসে নাই ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার পরে হলো বিভিন্ন কারণে সহজ করার কারণে দেখছো যে আবার সবার কমন। তো সবার কমন পড়লে সবার পরে, কমন না পড়লে সবার পড়ে না। এর কারণ হলো এই যে এই অ্যানালাইসিসটা, সবাই তোমাকে এই টপিকগুলো দিবে কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলো দিবে না কারণ এগুলো থেকে প্রশ্ন কম আসে। আসো এখন একটু দেখি যে কোন টপিকের কি অবস্থা। আমি কিন্তু টপিকগুলো এখানে তোমাদেরকে আলাদা করে দিছি, এরপরে প্রতিটা টপিক বেস সিকিউ আসতে থাকবে। পারমাণবিক মডেল থেকে সিকিউ আসবে কি, আমি টপিকের প্রশ্নের প্যাটার্নটা বলে দিচ্ছি। বোর মডেল, বোর ও রাদারফোর্ডের তুলনা, এটা সবচেয়ে বেশি আসে। বোর ও রাদারফোর্ডের তুলনা, এটা সবচেয়ে বেশি আসে। এর বাইরেও আসে যে কিউনিক সেটআপ কিভাবে করছিল দেখাও, এটা কিভাবে বলছিল, এই সেই ভুংচুক অনেক কিছুই আসে। এই যে এখানে ডিরেক্ট পরমাণু মডেল আসছে, কোন মডেলটা, 1 নং পরমাণু রাদারফোর্ড মডেলটা ডিরেক্ট আসছে এখানে 23 সালে। তারপরে বলছে মডেল দ্বয়ের তুলনা করো, তারপরে বলছে এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করো, ওই যে রাদারফোর্ডের আলফা কণা পরমাণু মডেল যেটা, সেটা আসে। তারপরে আমাদের পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যায় রাদারফোর্ড মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ, ওই যে তুলনাটা আবার আসে। সো এইরকম আমাদের এই যে আবার এখানে এমভিআর ইকুয়াল টু এনএচ বাই 2 পাই ইউজ করার ম্যাথও আসে। তো এরপর আসো ভাই কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যায় সবচেয়ে বেশি ম্যাথ আসে কোন ধরনের, কোয়ান্টাম সংখ্যায় ম্যাথ আসবে হলো চতুর্থ কক্ষপথে। চতুর্থ কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে। আবার এটা থার্ড কক্ষপথ হইতে পারে, সো থার্ড বা ফোর্থে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। আরেকটা আসতে পারে, সেটা হলো যে পলির বর্জন নীতি পড়ছো না, পলির বর্জন নীতি যোগ কোয়ান্টাম নাম্বারের ফিউশন। মানে তোমাকে বলবে যে ধরো ম্যাগনেসিয়াম বা ধরো ক্যালসিয়াম বা ধরো পটাশিয়াম, কোন একটা মৌল দিয়ে যে এদের অত নাম্বার বা এত নাম্বার ইলেকট্রনের, বিশেষ করে শেষ দুইটা ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি দেয়। পলির বর্জন নীতি কি, যে ওই যে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। তখন তুমি কোয়ান্টাম নাম্বার বের করে তুমি কি করতে হবে, এই জিনিসটা দেখাইতে হবে যে আচ্ছা পলির বর্জন নীতিকে সমর্থন করে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। এই যে এখানে আমি সিকিউ অ্যাড করে রাখছি, ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। হ্যাঁ, তারপরে হলো এই যে এটা কিন্তু এ মৌলের জন্য বলছে ইলেকট্রন বিন্যাস এত এত এত, তারপর কি বলছে, এ মৌলের ডি ইলেকট্রন সময় শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে। এটা কিন্তু কাইন্ড অফ পলির বর্জন নীতি। ডিতে যে কয়েকটা ইলেকট্রন আছে, ওর ডিতে ইলেকট্রন আছে 5টা, তোমাকে 5টা ইলেকট্রনের 4টা করে কোয়ান্টাম নাম্বার লিখতে হবে। লিখে তুমি দেখাইতে হবে যে তাদের একটি মাত্র কোয়ান্টাম সংখ্যায় কি আছে, ভিন্নতা আছে। ঠিক আছে ভাইয়া, একটি মাত্র কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা আছে। তুমি এই ডি এর 5টা ইলেকট্রনের জন্য চার্ট করবা কেমনে জানো? আচ্ছা, এটার চার্ট তো সবাই পারি, এতদিন যদি এটাকেও না পারো সে আসলে এইচএসসি দিয়ে একটা প্যারা হয়ে যাবে। এখানে চার্ট করবা তুমি হলো ইলেকট্রন নাম্বার বা ইলেকট্রন সিরিয়াল বলতে পারো, ইলেকট্রন সিরিয়াল। তো এখানে ডি এর মধ্যে তুমি ডি এর এগুলাকে আগেই ধরো এই যে ইলেকট্রন বিন্যাস দেখায় যে 5টা ইলেকট্রন 5টার মধ্যে আছে, এদেরকে একটা নাম্বারিং দিয়ে দাও, কত কত নাম্বার আসবে, 18 19 20 21 থেকে আসবে, যে 20 21 22 এভাবে দিবা। তারপরে হলো এখানে দিবা যে সরি, এখানে হলো ওকে দিয়ে এবার এস পি, কি করতেছি, এন এল এম এস, 4টা করে কোয়ান্টাম নাম্বার চার্টের মধ্যে লিখবা। তাইলে দেখবা যে খুব সহজে টিচারকে তুমি ভিজুয়াল করতে পারতেছো। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট, জগে খিচুড়ি করে লেখা যাবে না। তুমি যখন সব লিখবা দেখবা যে এই 3টা ডেটা অলওয়েজ সেম। এন এল এম এর মান সবার জন্য সেম, সরি এই এন এল এই দুইটা সেম হবে। এস এর মান প্লাস হাফ মাইনাস হাফ করে চেঞ্জ হবে, কিন্তু এম এর মান একদম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, কারণ এম এর মান হবেই হলো এখানে -2 -1 0
+1 এবং আরেকটার জন্য হবে +2। তাহলে প্রত্যেকটা শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে ব্যবধান থাকতেছে সবার, ঠিক আছে? কোনোটাই কিন্তু দুইটার মধ্যে ব্যবধান থাকবে, কারণ ওই যে একটা যদি +1/2 হয় আরেকটা -1/2, এই যে ব্যবধান আছে এখানে। তো যাই হোক, তুমি এটা তখন ব্যাখ্যা করতে পারবা পলির বর্জন নীতি বলতে গেলে। তারপর ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমধর্মী। ইলেকট্রন বিন্যাসকে আসলে আমি কোয়ান্টাম নাম্বারের সাথে ফিউশন করে রাখছি, কারণ দুইটা সবসময় একসাথেই একই ধাঁচ থেকে আসে, এটাকে আলাদা করার কিছু নাই। ডি উপশক্তি স্তর ইলেকট্রনগুলো অন্যান্য কোয়ান্টাম সংখ্যার সমূহ অভিন্ন হলো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। একদম আগের প্রশ্নটারই জাস্ট ভিন্ন রূপ। তোমরা ভালো করে পড়লে দেখবে আগের প্রশ্নটারই এটা শুধু ভিন্ন রূপ, আর কিছু না। অরবিটাল সংখ্যা নির্ণয় করো, হ্যান নির্ণয় করো, ত্যান নির্ণয় করো, তোমরা হলো এই সিকিউ গুলো অবশ্যই দেখবা, ঠিক আছে? বোর্ড সিকিউ, সবই বোর্ড সিকিউ, নাথিং এলস। এবার আসো হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীতে কি হবে, যে ও যদি অমুক থেকে তমুকে ধাপান্তর করে, অমুক থেকে তমুকে লাফায়, তাহলে তার ল্যামডা এর ভ্যালু কি হবে? আমরা যে রিডবার্গ সমীকরণ জানি, ওই রিডবার্গ সমীকরণ দিয়ে আমাদেরকে কি বলবে, ল্যামডা বের করতে বলবো। আবার হয়তো বলবে যে বামার সিরিজ হলে ওই ল্যামডা এর আবার কালার কি হবে, হ্যাঁ? তখন তোমাকে অবশ্যই কিন্তু কালার সিরিজটা, যে বেনিয়া সহ কলার যে রেঞ্জ আছে না, ওই রেঞ্জ কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই। বেনিয়া সহ কলা, যে 480 থেকে 424 পর্যন্ত কোনটা, আবার 424 থেকে কত পর্যন্ত, 450 মনে হয় ওইখানে কোনটা, এরকম সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস হইতে পারে, সেটা হলো ধরো এই যে এটা আমাদের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়। তোমাকে বললো এই যে এখানে যখন ইলেকট্রন ফিরে আসে, এটাই তো বামার বলে, বললো বামারের ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো। প্রশ্ন কঠিন করলে এই টাইপের ল্যামডা ম্যাক্স ল্যামডা মিনিমাম দিবে। এখানে আর তেমন কিছু নেই। তুমি দেখো এখানে সব প্রশ্ন একে। এটাও কিন্তু আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সি টপিক। কোন টপিকটা কোন ফ্রিকোয়েন্সিতে, এটা কিন্তু আমি প্রথমেই বলে দিছি, ঠিক আছে? এই যে সিরিজের নাম দিয়ে দিছি, এগুলো কি সব লাইমেন, বামার, পেস্টেন। ওকে। তারপরে এই হলো আমাদের কাজ কারবার। এখানে সব সিকিউ দেয়া আছে, এগুলো অবশ্যই তোমরা, আচ্ছা এখানে মনে একটা সিকিউ, ওকে, বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে এটা জিজ্ঞেস করছে। এবার আসো শিখা পরীক্ষা। শিখা পরীক্ষা আমরা জানি যে এটা খুব একটা ইউজুয়াল পরীক্ষা না, না, টপিক না, এটা লো ফ্রিকোয়েন্সি টপিক। এখান থেকে অল্প, যে একটা সিকিউ মাত্র আমরা পাইছি। ক্ষারীয়মূলক শনাক্তকরণ শিখা পরীক্ষা যে বর্ণ উৎপন্ন করে তার কারণ ব্যাখ্যা করে, মানে শিখা পরীক্ষা কেন বর্ণ উৎপন্ন করে। এটা তোমরা জানো যে তাপ নিয়ে উপরের কক্ষপথে যায়, আবার যখন তাপ ছাড়ে নিচের কক্ষপথে আসে। সো এটার ব্যাখ্যাটা পড়ে নিবা। এরপর আসো দ্রাব্যতার আসলে ম্যাথোলজি আসবে গ্রাম পার 100 গ্রাম। হাজারি স্যারের বইতে কিন্তু এই একক দিয়ে ম্যাথ নাই। হাজারি স্যারের বইতে এককে ম্যাথ নাই, কিন্তু এই এককটা বোর্ডে আসে, অবশ্যই আসবে। সো দ্রাব্যতার ম্যাথ এবং দ্রাব্যতার যে গ্রাফ আছে, দ্রাব্যতার আরেকটা জিনিস মনে রাখবে, দ্রাব্যতার যে গ্রাফ আছে, গ্রাফ কোনটা, তাপমাত্রা বনাম দ্রাব্যতার যে গ্রাফ, এই গ্রাফটা আমাদের লাগবে। তাপমাত্রা বনাম দ্রাব্যতার গ্রাফ আমাদের আসবে। এবার এটা আসার সম্ভাবনা প্রচুর সম্ভাবনা। এই যে গ্রাফটা দেখো কি হয়েছে, কিছু লবণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, কিছু লবণের কমে, আর গ্লোবাল লবণ প্রথমে বেড়ে তারপরে কমে, ঠিক আছে? এইটা হলো কি গ্লোবাল লবণ, যোগ ডি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এখানে দেয়া আছে গ্লোবাল লবণের সংকেত হলো এটা। তাহলে দ্রাব্যতার সিকিউগুলো অ্যাড করা আছে। তোমরা এখানে আমি খুব প্রিসাইসলি টপিকগুলোকে সাজাইছি। টপিক সাজানো তো তোমরা টেস্ট পেপারও পাইতে পারো বা বিভিন্ন বইতেও পাইতে পারো, কিন্তু এখানে প্রিসাইসলি আছে। এই জিনিসটা তোমার খুব কাজে লাগবে। দ্রাব্যতা গুণফল, আমরা জানি এখানে আসলে শুধু দ্রাব্যতা গুণফল না, শুধু কেএসপি না, কেআইপিও রিলেটেড, এবং এখানে একইভাবে সম আয়ন প্রভাব। তোমাদের প্রশ্ন যদি এবার একটু কঠিন করতে চায়, সম আয়ন প্রভাব দিয়ে দিবে। সম আয়ন প্রভাব তোমরা জানো যে এটা আসলে কেএসপি কেআইপির বাইরে কিচ্ছু না, এই জন্য আমি এটাকে আলাদা আর এখানে করি নাই, কারণ একই জিনিস একই কনসেপ্টে পড়া যায়। একাডেমিক ব্যাচগুলোতেও আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়াই রাখছি। যাদের আমার এখানে যে কোনো টপিকে প্রবলেম মনে হবে, একাডেমিক খাতা নাও, একাডেমিক খাতায় আমি সব দিয়ে রাখছি ভাইয়া, সব দিয়ে রাখছি, তোমাদের একাডেমিকে সব আছে। যারা আমার কাছে হয়তো একাডেমিক পড়ো নাই বা আমাদের সবগুলো সাইকেলে ছিল না, তারা যেটা করতে পারো, তারা হলো যেখানে তুমি পড়ছো সেটা দেখো, ঠিক আছে? এই টাইমে আর ওয়ান শট দেখে আসলে কাভার করতে পারবা না, নতুন টপিক শেখা যাবে না, পুরাতন জিনিসগুলোকে ভালো করে কাভার আপ করতে হবে। তাহলে এই টপিক পাততেই হবে, এই টপিকের কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখন এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100% ভাই আসবেই আসবে, না আসলে এই করো সেই করো, কেন বলছে, কারণ এটা দেখছো অ্যানালাইসিসে,
যে প্রচুর বার এই প্রশ্নটা আসছেই, আস্তে 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 এই প্রশ্নটা বৃদ্ধ হয়ে দেখো কোন বছর কোন বোর্ডে আসে নাই, সব জায়গায় আসে। ঠিক আছে, অদক্ষেপ সৃষ্টি করবে কিনা, অদক্ষেপ সৃষ্টি করবে কিনা, ঠিক আছে, এই শুধু দুইটা পাত্রকে মিশাইলে অদক্ষেপ পড়বে কিনা, দুইটা পাত্রকে মিশাইলে অদক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে, দুইটা পাত্রকে মিশাইলে অদক্ষেপ পড়বে কিনা। এই যে এখানে একটু দেখি আমরা, এটা সমায়ন, এই 51 নম্বর প্রশ্নটা, এ পাত্রের দ্রবণকে বি পাত্রে যোগ করলে, ইয়াস কেসিএল কে বি পাত্রে দ্রাব্যতা হ্রাস ঘটে কি, এটা কিন্তু সমায়নের ম্যাথ, এটা সবাই ভালো করে করে যাবা, এটা করবা। প্লাস আরেকটা সমায়নের ম্যাথ আছে স্ট্রনশিয়াম ফ্লোরাইড দিয়ে, এটা এখানে অ্যাড হয়েছে কিনা, হওয়ার কথা, যে এখানেও আছে, উদ্দীপকের দ্রবণে HCl যোগ করলে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা, এটাও কাছাকাছি কনসেপ্টের, পুরা সমায়ন দেয় নাই, সমায়নের আংশিক দিছে, ঠিক আছে। ওকে, স্ট্রনশিয়াম ফ্লোরাইডের ম্যাথটা কি অ্যাড করা হয় নাই মেবি, নাকি হয়েছে, সিলভার ফ্লোরাইড, পানি, সিলভার আয়োডাইড, আচ্ছা, এসিকে পৃথকভাবে ভিতে যোগ করলে কি হবে। ওকে, তোমরা যে কয়েকটা আছে এই কয়েকটা করলেই হবে। স্ট্রনশিয়াম ফ্লোরাইডেরটা এখানে দেখো আছে কিনা, অনেকগুলো সিকিউ তো, যদি থাকে তো ভালো, না থাকলে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের ম্যাথটা তোমরা ইয়েতে হাজারি স্যারের বইতেও পেয়ে যাবা, ঠিক আছে। স্ট্রনশিয়াম ফ্লোরাইড, এবার এটা রিপিট হইতে পারে, এটা মেবি তোমার কত সালে আসছিল, 19-এ আসা কোনো একটা সিকিউ, ঠিক আছে, এটা এবার রিপিট হওয়ার পসিবিলিটি প্রচুর। আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, বাট খুবই বোরিং, ঠিক আছে, খুবই বোরিং। তো আমি যে কয়েকটা সিকিউ দিছি প্রিভিয়াস ইয়ার থেকে নেয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলো অন্তত সলভ করে রাখো। কি কি আয়ন আসে, তুমি কিন্তু সব আয়ন শনাক্তকরণ মানে পারবা না, যে ভাই এতগুলো কি আমি মুখস্থ করতে পারবো, এজন্য তুমি শুধু কি করবা, তুমি শুধু এখানে যে কয়েকটা আছে এগুলা সলভ করবা। আর এই ক্লাসে যদি আমি সলভ করে দিতে যাই, সেটা আমি আগেই বলছি যে সম্ভব না, কারণ সলভ করতে গেলে অ্যারাউন্ড আমি যতগুলো 250-এর উপর সিকিউ রাখছি, একটা যদি 10 মিনিট করে লাগে, আল্লাহ কয়েক শ ঘন্টা হয়ে যাবে, 5 মিনিট করে লাগলেও কয়েক শ ঘন্টার দিকে চলে যাবে, ঠিক আছে। ওকে, এবার আসো আমাদের পাতন, আংশিক পাতন, ক্যালাসন। পাতন, আংশিক পাতন, ক্যালাসনের আমি বলবো যে একটা সিকিউ আছে, তোমরা এই একটা সিকিউ মোটামুটি দেখে যাও, যারা আগে এটা পড়ো না, আগে আইডিয়া নাই, তারা এটা বাদ দাও, যাদের আগের এটা নিয়ে আইডিয়া নেই তারা বাদ দাও, কিন্তু যারা মানে আগে পড়াশোনা করছো একাডেমিকের, যারা আমাদের কাছে ছিল, আমি তো অনেককে চিনি, খুব ভালো স্টুডেন্ট। আসলে একটা বড় সমস্যা কি, আমি তোমাকে বলি, আমরা যখন কোনো একটা কথা বলি, সবাই কথাটাকে কমনলি নিয়ে নাও। কমনলি মানে কি, ধরো স্টুডেন্ট কিন্তু সব এক ক্যাটাগরির না, কেউ কেউ পরীক্ষা দিচ্ছে 95% নাম্বারের জন্য, কেউ কেউ পরীক্ষা দিচ্ছে 80% A+ তোলার জন্য, আবার কেউ কেউ পরীক্ষা দিচ্ছে 4 পয়েন্ট তোলার জন্য, কেউ কেউ পরীক্ষা দিচ্ছে পাস করার জন্য। এখন অনলাইনে তো ভাই আমার হাতে কন্ট্রোল নাই, অফলাইনে আমার হাতে একটা কন্ট্রোল থাকে, যে আমি জানি কে কোন লেয়ারের, কিন্তু অনলাইনে কে আমার ভিডিওটা দেখবে আমি জানি না। তো যখন আমরা একটা কথা বলি যে এই টপিকটা পড়ো, যে ধরো তুমি পড়ো নাই একাডেমিকে, তোমার টার্গেট হলো কোনোভাবে 80% তোলা, এখন তুমি যদি এটা সিরিয়াসলি নিয়ে পড়তে যাও, তুমি ধরা খাবা, কারণ তুমি এই পরীক্ষার আগের দিন তুমি নতুন টপিক কেন পড়তে যাওয়া। কিন্তু যে 95%-এর জন্য পরীক্ষা দেয়, সে আগে একাডেমিকে এই টপিক একবার না একবার হলেও রিডিং পড়ছে, এখন তার জন্য এই একটা সিকিউ এক্সট্রা করে সলভ করা কোনো ঘটনা না, ঠিক আছে, তার জন্য এই কথাগুলো, কারণ তাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তার কোনোভাবে 1 মার্কও কাটা না যায়, ঠিক আছে, তাহলেই সে 95% অ্যাচিভ করতে পারবে। ওকে, এরপরে আছে আমাদের দ্রাবক নিষ্কাশন, সরি পাতনাংশিক পাতন, মানে দুইটা কোশ্চেন নাকি, ওয়াও, দুইটা কোশ্চেন। এরপরে হলো দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন আই ডোন্ট নো, আমার কাছে কেন মনে হচ্ছে যদি ফিজিক্স ফার্স্ট পেপার ধাঁচের প্রশ্ন করে, মানে একটু আনইউজুয়াল প্রশ্ন করে, দ্রাবক নিষ্কাশন দিয়ে দিবে। এবং দ্রাবক নিষ্কাশন বাংলাদেশের 98% স্টুডেন্ট পড়ে নাই, 98% স্টুডেন্ট এটা পড়ে নাই। সো যারা পড়ো নাই তারা এই টপিক এখন ভুলেও পড়তে পারবে না, কারণ এই টপিক যথেষ্ট পেঁচালো। যারা পড়ছো তারা ওই একাডেমিকে যেভাবে পড়াইছে ভাইয়া ওইভাবে শিখে রাখো, ঠিক আছে। আমাদের একাডেমিকেও আমরা দ্রাবক নিষ্কাশন পড়াইছিলাম, সেখান থেকে তুমি এখন খাতা দেখে রাখলেই হবে। তাহলে গুণগত আলোচনা আমাদের শেষ, আমরা এখন আসতেছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে সবাই খারাপ করে, এই অধ্যায়ের সিকিউতে সবাই খারাপ করে। কেন খারাপ করে জানো? এই অধ্যায়ের সিকিউতে খারাপ করার কারণ হলো, রেকর্ড চলতেছে ঠিকঠাক? ওকে, চলতেছে। এই অধ্যায়ের সিকিউতে খারাপ করার কারণ হলো এটা, দেখো এই অধ্যায়ে হাই ফ্রিকোয়েন্সি টপিক 5টা, লো ফ্রিকোয়েন্সি টপিক হলো 8টা। এজন্য এই অধ্যায়ে কারো কোনো সাজেশন খুব একটা কাজে লাগে না, কারোই খুব একটা সাজেশন কাজে লাগে না। লাগে কখন লাগে জানো? ওই যে ভাইয়া সংকরায়ন পড়ে যাবা, এটা আসবেই আসবে, এই যে সংকরায়ন 25টা কোশ্চেন দিছি,
তুমি দেখো সব কিছু পুরো পুরো ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সিকিউ এই টপিকে অ্যাড করা। আমি সংকরণ এবং ভিএসি পেয়ার, ভ্যালেন্স শেল, ইলেকট্রন পেয়ার, রিপালশন থিওরিকে একসাথে দিছি, কারণ দুইটা আসলে কি বলে একটার সাথে আরেকটা হাইলি রিলেটেড, শুধুমাত্র লোন পেয়ার ইলেকট্রনের ফারাকের কারণে ঘটনাগুলো এখানে ঘটে। তো এখানে তোমাকে এই টপিকটা হাই ফ্রিকোয়েন্সি, ব্লক মৌল থেকে পি অ্যান্ড ডি এই দুইটা মিলাইলে তারা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু ব্লক মৌলের মধ্যে এস ব্লক কিন্তু হাই ফ্রিকোয়েন্সি। এস ব্লক থেকে প্রশ্ন খুবই কম আসে, রিটেনে খুবই কম প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে এস ব্লক এবং পি ব্লক এবং ডি ব্লক ভালো করে পড়তে হবে। তোমরা জানো যে পি ব্লকের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো খুব অহরহ আসে, সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করা আছে। যারা একাডেমিকে ছিল, একাডেমিকে পড়ছো, তারা জানো যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেন, সিলিকন টেট্রাক্লোরাইড হলেও, এই টাইপের প্রশ্নগুলো। তারপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কিভাবে ডাইমার গঠন করে, এই টাইপের প্রশ্নগুলো আসে। আর ডি ব্লকে তো আমাদের প্রশ্ন আসে যে অবস্থান্তর মৌল, ওইটা রঙিন যৌগ কেন, ওইটা অমুক কেন, ওইটা তমুক কেন, এই টাইপের প্রশ্নগুলো আসে, ঠিক আছে, ডি ব্লক থেকে। আয়নীকরণ শক্তি, আমাদের পর্যায়বৃত্ত ধর্ম যে কয়েকটা আছে তাদের মধ্যে দেখো পারমাণবিক আকার, ইলেকট্রন শক্তি, তড়িৎচঞ্চলতা, এগুলো থেকে সিকিউ মোটামুটি কম আসে। এই কারণে তুমি এগুলা যখন তোমাকে সাজেশন দেওয়া হয়, তোমাকে কিন্তু শুধু আয়নীকরণ শক্তির কথা বলা হয়, কিন্তু এগুলো থেকে আসে তো কম, আসলেও তো দেখো এই যে 6টা যোগ করলে 7টা সিকিউ হয়, 3টা যোগ করলে কিন্তু 7টা সিকিউ। তো যে কোনো টাইমে এগুলো থেকেও সিকিউ আসতে পারে। আমি যে নাম্বারগুলো লিখছি এই নাম্বারগুলো কিন্তু অ্যাড করা আছে, মানে সিকিউগুলো অ্যাড করা আছে ওই টপিকের মধ্যে, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এই টপিকগুলো আমাদের দেখতে হবে। একটা আন্ডারলাইন, মোস্ট আন্ডারলাইন টপিক হলো অক্সাইড অ্যান্ড আই বিলিভ এবার অক্সাইড থেকে প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন আনইউজুয়াল হয়, দেখো প্রশ্ন ইউজুয়াল হলে কি আসবে সেটা আমি বলে দিছি। প্রশ্ন ইউজুয়াল হলে হাই ফ্রিকোয়েন্সি আসবে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন আনইউজুয়াল হলে কি আসবে সেটা এখানে লেখা আছে। অক্সাইড আনইউজুয়াল হলে আসার সম্ভাবনা। ফাজানের নীতি আমরা এমসিকিউর জন্য এটা সবাই পড়ি, এটা রিটেনে হয়তো কম আসে, কিন্তু এটা পড়তে হবে। ভিভিটি নর্মাল 9-10-এ যা পড়ছো সেখান থেকেও আসতে পারে। ভ্যান্ডার ওয়াল বন্ধন, আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে ব্যস্ত, ভ্যান্ডার ওয়াল বন্ধন কিন্তু একটা আন্ডারলাইন টপিক। সো আমাদেরকে এই টপিকগুলোর সিকিউগুলোও দেখে যেতে হবে, এই টপিকগুলো থেকেও দেখে যেতে, আর এগুলো তো অবশ্যই অবশ্যই দেখব, এগুলো নতুন করে বলার কিছু নাই। হাই ফ্রিকোয়েন্সি মানে এটা তোমার সাজেশন, বলছি না মাস্টার সাজেশন। সো তুমি বুঝবা যে কোনটা তুমি বেশি পড়তে হবে আর কোনটা তোমার যা আছে তা মোটামুটি দেখে গেলে হবে। এগুলো হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট টপিক, মানে তুমি রিস্কে যদি পড়তে না চাও এই টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে। আর যদি তুমি ওয়ান শট পার্টি হও যে ওকে পড়ে যাবো, কপাল ভালো থাকলে আসবে, নাইলে ডেড, এগুলো তোমার জন্য, ঠিক আছে। এবার আসো ব্লক মৌলের রসায়ন। আচ্ছা, ব্লক মৌলের রসায়নে এই এস ব্লকের একটা প্রশ্ন আছে, ওইটা প্রথমে দেয়া, এরপর পি আর ডি। এফ ব্লক থেকে বেসিক্যালি কোনো সিকিউ হয় না। সরাসরি পানি যুক্ত করা যায় না কেন, এই জিনিসগুলো তোমরা দেখবা। উদ্দীপকে 1 ও 3-এর সাথে সরাসরি পানি যুক্ত করা যায় না। আচ্ছা ওয়েট, এখানে একটা ভুল হয়ে গেছে। এই যে গাঢ় সালফিকেট পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা আমি সোডিয়াম ভেবে এটা এখানে যুক্ত করছিলাম। এটা সোডিয়ামের সাথে সরাসরি পানি যুক্ত করা যায় না কেন, তাইলে প্রশ্নটা আমাদের এস ব্লকে থাকতো, ঠিক আছে। এটা মূলত ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে চলে গেছে, বলতে গেলে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে চলে গেছে। ওকে, এবার আসো আমাদের BC3 যৌগের ভৌত অবস্থার পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো, মানে AlCl3। ভাই সবচেয়ে আনইউজুয়াল প্রশ্ন যেখান থেকে আসে সেটা হলো পি ব্লক, মানে পি ব্লকের প্রশ্ন সংখ্যা অনেক, প্রেডিক্টেড না, তবে এটা বেশি আসে, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড এই যে একই জিনিস, হ্যাঁ, আদ্র বিশ্লেষণ, তবে এটা কিন্তু একই জিনিস না, এটা একটু মাথায় রেখো, এটার ব্যাখ্যা কিন্তু ভিন্ন। টেস্ট পেপার থেকে এটা কত সালে, 25 সালের এই প্রশ্নটা কিন্তু পড়বা, এটা ডিফারেন্ট আছে। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অবশ্যই তোমরা প্রশ্ন দেখবা। ব্লক মৌলের রসায়ন, ব্লক মৌল থেকে আসলে প্রেডিক্টেড প্রশ্ন বলাটা খুব টাফ, তবে ডি ব্লক থেকে বলাটা খুব ইজি। কোনটি রঙিন হবে, তারপরে কোনটি প্যারাম্যাগনেটিক হবে, এই যে এখানে এক্স থেকে আসে অবস্থান্তর ধাতু, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসবে। এবার আসো ভাই পারমাণবিক আকার, পারমাণবিক আকার এখান থেকে প্রশ্ন অ্যাজ ইউজুয়াল কিছু প্রশ্ন। এর আকার বি অপেক্ষা বড়, কিন্তু এ আয়নের সুস্থিত আকার বি আয়নের সুস্থিত আকার অপেক্ষা ছোট। খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন, আয়নিক আকার এবং পারমাণবিক আকারকে একসাথ করে দিয়ে দিছে। সো এই আকারের প্রশ্নটা দেখতে পারো, আকার কিভাবে চেঞ্জ হয়, কিভাবে তোমার এই যে দেখো এদিক থেকে এদিকে তুমি যত যাবা আকার কি হইতে আছে, বড় হইতে আছে, ঠিক আছে, আকার বড় হইতে আছে। ওকে, তারপরে দেখো
আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যদি আমরা দেখি, এখানে আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন আসে। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলো বেসিক্যালি বেশি আসে। আর আরেকটা জিনিস, গ্রাফ। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এদের জন্য এদের গ্রাফগুলো অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, গ্রাফগুলো মনে রাখবা। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, প্রশ্ন সব সময় আমরা যেভাবে বলি ওইভাবে আসে না। আমরা এই জন্য অনেক সময় সাজেশনে কি করি, অনেকে যে প্রশ্নগুলো আমাদের কমফোর্ট জোনের না, আমরা ওই প্রশ্নটা সাজেশন থেকে বাদ দিয়ে দিই। এখানে সেটা করা হয়নি। তোমার কমফোর্ট, তোমার ডিসকমফোর্ট সব সিকিউ এখানে যুক্ত করা আছে। সো তোমাকে সব সলভ করতে হবে। এরপর আসি ভাইয়া ইলেকট্রন আসক্তির প্রশ্ন। ইলেকট্রন আসক্তিতে তোমরা জানো যে বেশি আসে হলো ফ্লোরিনের ওই ওই ক্রমটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন কেন? ফ্লোরিনের চাইতে বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা থেকে এই যে এখানে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা থেকে কি করে আসে? কম্বাইন্ডলি প্রশ্ন আসে। কম্বাইন্ডলি প্রশ্ন আসে। অক্সাইড, অক্সাইড ভালো 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 করে পড়বা। অবশ্যই অবশ্যই অক্সাইড ভালো করে। এখানে যে কয়েকটা দিয়ে রাখছি, এই কয়েকটাও কেউ যদি সলভ করে যাও এনাফ, তার আর কিছু লাগবে না। অক্সাইড অন্তত এই কয়েকটা সলভ করে যাও, আর কিছু লাগবে না, এই কয়েকটা সলভ করে যাও। ঠিক আছে। আয়নিক বন্ধন, ফাজানের নীতি, ফাজানের নীতি ওকে, আমি সিকিউ অ্যাড করে রাখছি, এগুলো দেখানোর কিছু নাই, এগুলো তোমরা আগে পরে দেখছোই, এখানে সব আছে। তোমরা শুধু এটা পিডিএফটা নিয়ে, তোমরা কি করবা, পিডিএফটা নিয়ে এটা শুধু দেখবা যে তুমি সবগুলো পারো কিনা, পিডিএফ নিয়ে দেখবা। এবার আসলে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই, এখানে আর বলার কিছু নাই। ভেসপারের বেলায় একটু বলি, যখনই তুমি ভিএসসি পিআর পড়বা, মানে ভেসপার থিওরি পড়বা, তোমরা সবচেয়ে বেশি যে তিনটা যৌগকে মাথায় রাখবা, মিথেন, অ্যামোনিয়া আর পানি। এই তিনটা যৌগকে ঘিরে প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। এই তিনটা যৌগকে ঘিরে সবচেয়ে বেশি আসবে। এরপরে অ্যামোনিয়ার সাথে পিএইচ 3 এর কম্পেয়ার আসতে পারে। তারপরে পিএইচ 3 এর সাথে PCl3 এর কম্প্যারিজন, এই টাইপের কম্প্যারিজনগুলো আসতে পারে। ঠিক আছে ভাইয়া, এই টাইপের কম্প্যারিজন। তারপর পানির সাথে আবার H2S এর কম্প্যারিজন। সো তোমরা এই কয়েকটা জিনিস একটু, মানে ভেসপার থেকে এই কয়েকটা জিনিস পড়লে তুমি দেখবো অনেক বেশি কমন পড়বে, অনেক বেশি কমন পড়বে। আর কোন কোন যৌগের সংকরায়ন তোমার লাগবে সেটা এমসিকিউ ক্লাসে দেখছো যে কিছু যৌগ একদম ফ্রিকোয়েন্টলি আসে, আমি বলছিলাম প্রায় মুখস্থ করে ফেলো। এখানেও সেম যৌগগুলো, একই যৌগগুলো বারবার আসতে থাকে, এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে। এরপর আসো ভাইয়া সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটা এটা মূলত এটার সাথে জটিল যৌগ অ্যাড করা। সন্নিবেশ সমযোজী যৌগের মধ্যে আমি কি ঢুকে রাখছি? জটিল যৌগ ঢুকে রাখছি। কারণ জটিল যৌগের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি হয়? জটিল যৌগ গঠিত হয়। তাহলে এখানে যে ওই টাইপের প্রশ্নগুলো, প্যারাম্যাগনেটিকের প্রশ্নগুলা, তারপরে রঙিন যৌগের প্রশ্নগুলোও কিছু চলে আসে। হ্যাঁ, তারপর কোন যুগে কত ধরনের বন্ধন আছে, এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। কোন যুগে কত ধরনের বন্ধন আছে। ঠিক আছে। ভ্যান্ডারওয়াল বন্ধন, ভ্যান্ডারওয়াল বন্ধনের ওই একটাই থিওরি যে ভ্যান্ডারওয়াল বন্ড যেটা আছে ভাইয়া, ভ্যান্ডারওয়াল বন্ড সমানুপাতিক কি? সমানুপাতিক হলো আণবিক ভর। আসলে আজকে আমি যে কাজটা করছি, যে আমি সিকিউ এইভাবে নিয়ে আসার পরে আমার সাজেশন দেওয়ার আর খুব কিছু নাই। এটা এখন ভিজিবল যে কোন টপিক থেকে কয়টা আসে, তুমি নিজেই বুঝতেছো কমন সেন্সটা, যে কমন সেন্স কাটায় যে ভাই কোনটা তোমার বেশি পড়া লাগবে, কোনটা তোমার কম পড়া লাগবে। তুমি যে কোনো টপিকের নিজের সাজেশন নিজে বানাইতে পারো, ব্লাইন্ডলি কাউরে বিশ্বাস করার দরকার নাই। রিস্ক ম্যানেজমেন্ট বলতে একটা জিনিস আছে, সেটা নিজের রিস্ক নিজে ম্যানেজ করবা সব সময়। ঠিক আছে। হাইড্রোজেন বন্ড চরম ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ড এই বছর চরম ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, হাইড্রোজেন বন্ড ভেরি 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 ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক। ওকে, এরপর আসো আমরা যদি চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায়ের সবচেয়ে, মানে আমাদের এই ক্লাসের আজকে মেইন কাজ কি? আমাদের আজকের এই ক্লাসের মেইন কাজ হলো তোমাকে হাই ফ্রিকোয়েন্সি টপিক দেখাই দেয়া। চতুর্থ অধ্যায়ের আমাদের হাই ফ্রিকোয়েন্সি টপিক কোনগুলা? এই যেগুলা, সাম্যাবস্থা হলো আশাতের নীতি। যদিও দেখতেছো 5 বার আসছে, আসলে 5 বার না, আসলে এটা 5 প্লাস প্লাস প্লাস। একই টাইপের প্রশ্ন অনেকগুলা দেখে আমি হলো এইখানে আর খুব বেশি অ্যাড করি না, 5টা অ্যাড করে রাখছি মাত্র, কিন্তু এটা অনেকবার আসে। সাম্য ধ্রুবক, এদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সাম্য ধ্রুবক মানে কেপিকেসি। কেপিকেসির 30টার মতো সিকিউ অ্যাড করা আছে, 30টা না 20টা আছে, বেশি ক্যালকুলেশন ভুল করছি কিনা, কিন্তু যে কয়টা আছে তুমি এগুলা সলভ করলেই আনাপ, এর বাইরে লাগবে না। অ্যাসিড ও পিএইচ, এটাতে 14টা অ্যাড করা আছে। এখানে অ্যাসিডের কনসেপ্ট আর পিএইচ একসাথে দেয়া আছে। আচ্ছা, এখানে বলে রাখি, পরে হয়তো বলতে ভুলে যাব, কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নটা সবাই সলভ করবা। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2025 খুবই ইন্টারেস্টিং একটা সিকিউ, এর আগে এই সিকিউটা কোথাও আসে নাই,
অ্যাডমিশনে বুটেক্স এসেছিল, বুটেক্স থেকে হলো পরের বছরই এখানে দিয়ে দিছে। খুবই মজার একটা সিকিউ। বাফার তাপ রসায়ন, তাপ রসায়নের সিকিউ কম হওয়ার কারণ হলো 2020 সালের পর থেকে তাপ রসায়ন থেকে প্রশ্ন আসে। তবে এই বছর তাপ রসায়ন নতুন খেলোয়াড় হইতে যাচ্ছে। তাপ রসায়ন থেকে এই অধ্যায় থেকে 3টা সিকিউ করলে কি করবে জানো? সাম্য ধ্রুবক থেকে একটা দিয়ে দিবে, বাফার থেকে একটা দিয়ে দিবে, তাপ রসায়ন থেকে একটা দিবে, অথবা বাফার না দিলে অ্যাসিড ও পিএইচ থেকে দিবে। মানে হয় 3-4 থেকে একটা, তাপ রসায়ন থেকে আরেকটা, সাম্য ধ্রুবক এই যে 1 আর 2 থেকে একটা, 3-4 থেকে একটা, আর এখান থেকে একটা, এই যে 3টা সিকিউ। এইটার পসিবিলিটি বেশি যে চতুর্থ অধ্যায় থেকে 3টা সিকিউ, তাপ রসায়ন দেয়া মানে চতুর্থ অধ্যায় থেকে 3টা সিকিউ আসবে। সো চতুর্থ অধ্যায়টা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। ওকে, লো ফ্রিকোয়েন্সি টপিক এই অধ্যায় তেমন একটা নাই। এই অধ্যায় পড়ার জন্য মজার, কারণ এই অধ্যায়ে তোমার হলো বেশিরভাগ টপিকে হাই ফ্রিকোয়েন্সি। সো তুমি এগুলো ভালো করে পড়লে তোমার একাডেমিক অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যাবে। আর এই দুইটা তো হুদেই তেমন কিছু না। ওকে, তো আমরা একটু আগাই। আমি সাম্যাবস্থা লাসাতে নিতে কি আসে, সাম্য ধ্রুবক থেকে কি আসে, সব অ্যাড করা আছে সব। আমি তোমাদেরকে ওই অ্যাসিডের ওই ম্যাথটাতে একটু নিয়ে যাই, যেটা বলছিলাম যে কুমিল্লা বোর্ডে আসছিল। এই যে পাইছি, কুমিল্লা বোর্ড 2025। জৈব অ্যাসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, যত ধরনের কনসেপ্ট আছে, যারা মানে একাডেমিকে ভালো করে পড়ো নাই তারা এটা সলভ করতে খুব প্যারা হবে। যারা পড়ছো এটা সলভ দেখে দরকার হলে একবার সলভ করে যাবা। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আবার রিপিট হইলে বিপদ আছে। সো এখানে তোমার সব কনসেপ্ট লাগবে, সব কনসেপ্ট লাগবে। যত ধরনের কনসেপ্ট আছে সবগুলো মোটামুটি এখানে খাটায়, তারপর তুমি এটা সলভ করতে পারবা। সো এই সিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, এইটা তো ভাই সেকেন্ড পেপারও লাগবে, ফার্স্ট পেপারও লাগবে। ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি, এ আর বি এর প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, এটা সেকেন্ড পেপারও লাগবে, ফার্স্ট পেপারও লাগবে। সো এটা ভালো করে শিখে ফেলবা। ঠিক আছে, এরপরে বাফার। বাফার তোমরা জানো যে যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা, এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি আসে যে পিএইচ চেঞ্জ হবে কি না, পিএইচ চেঞ্জ হবে কি না। তাপ রসায়ন, তাপ রসায়নে যে কয়েকটা প্রশ্ন আছে, এই কয়েকটা প্রশ্ন যদি তুমি সলভ করো মোটামুটি ডান, একটু পারলেও হবে। এই কয়েকটা যদি সলভ করে যায় তাও হবে। ওকে, কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন আসলে বলার কিছু না, আমরা ক্লাসটার প্রায় শেষে চলে আসি, আর হয়তো আমাদের 2-3 মিনিট লাগবে। কর্মমুখী রসায়ন থেকে তুমি আসলে কি পড়বা, এটার মধ্যে ওই যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি করার কিছু নাই। কর্মমুখী রসায়ন থেকে তুমি একে পড়বা প্রিজারভেটিভ। এমসিকিউর ক্লাসে বলছি না যে প্রিজারভেটিভের প্রকারভেদটা। প্রিজারভেটিভ আমাদের প্রাকৃতিক এবং কৃত্রিম দুইটা আছে, তার মধ্যে কৃত্রিমটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। কৃত্রিম হলো 2-3 প্রকারের আছে নিজে। কৃত্রিম 3 প্রকার কি কি? অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপরে আছে হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। সো কৃত্রিম প্রিজারভেটিভ খুব ভালো করে পড়বা। তারপরে তোমাকে পড়তে হবে ক্যানিং। ক্যানিং এখানে 3 স্টার টপিক, প্রিজারভেটিভ 2 স্টার, কারণ প্রিজারভেটিভ ক্ষতে বেশি আসে। এবং আমাদের পড়তে হবে ভিনেগার। ঠিক আছে, ভিনেগার এখানে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ক্যানিং আর ভিনেগার পড়লে আশা করি এখানে সিকিউ কমন পাবা। ঠিক আছে, এখানে সাজেশন আসলে এটাই। আর এর বাইরেও আনইউজুয়াল কিছু টপিক আছে। অ্যামজোগোটি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে। তারপরে যে চিনি আর ভিনেগারের মধ্যে কম্প্যারিজন দিয়ে দিছে, কোনটা কিভাবে, চিনি খাদ্য কিভাবে সংরক্ষণ করে, খাবার থেকে পানি শুষে নেয়, আর ভিনেগার কিভাবে সংরক্ষণ করে, খাবারের পিএইচ কমায় দেয়। তারপরে একই জিনিস যে চিনি লবণ এগুলো দিয়ে দিছে। এই যে ক্যানিং দিয়ে দিছে, এটা হলো একটা আম, আমের কিভাবে ক্যানিং করা যায় সেটা আমাদের আসছে। তারপরে খাদ্য সংরক্ষক দুইটার ভূমিকা, একটা অবশ্যই ভিনেগার, সবসময় ভিনেগার আসবেই। এই যে ক্যানিংয়ের পদ্ধতিগুলো দিয়ে দিছে। ক্যানিংয়ের মধ্যে কিন্তু জাস্ট 2টা টাইপ মনে রাখবে, একগুলো হলো ফলমূল সংরক্ষণের এবং আরেকগুলো হলো সাইট্রিক, ফলমূল তো সাইট্রিক মানে অ্যাসিডিক যারা আছে এদের সংরক্ষণ, আরেকগুলো হলো শাকসবজি সংরক্ষণের। 2টা টাইপের সংরক্ষণ হয়, এই 2টা টাইপের সংরক্ষণ আলাদা করে পড়বা। আচ্ছা, আমি পঞ্চম অধ্যায়, প্রথম এবং পঞ্চম অধ্যায়ের যারা আমাদের একাডেমিক ছিলা, সাইকেলে ছিলা, সাইকেলে না সরি, যারা রিভিশনে ছিলা, তাদেরকে আমি কিন্তু দিয়ে দিছি, হ্যান্ড নোট দিয়ে দিছি। ওই হ্যান্ড নোট পড়লেই কিন্তু তাদের 1 আর 5 হয়ে যাবে। ঠিক আছে, আর যদি যারা আমাদের ক্লাসে ছিল না বা হ্যান্ড নোট যাদের কাছে নাই, তারা যদি পেতে চাও তারা একটু কাইন্ডলি কমেন্ট করো। যদি আমি দেখেছি বেশি কমেন্ট, তাহলে আমি হয়তো হ্যান্ড নোটটা এখানে পিডিএফ দেখি ট্রাই করবো আপলোড করে দেয়।
তো এখানে টমেটো এর আসে, হুম, টমেটো এর ক্যানিং আসে। এই হলো আমাদের ভাই বলতে গেলে সাজেশন। এটা আসলে সাজেশন নয়, এটা হলো অ্যানালাইসিস। যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় হাই ফ্রিকোয়েন্সি থেকে আসবে, যদি প্রশ্ন কঠিন করতে চাই লো ফ্রিকোয়েন্সি থেকেও আসবে, যদি প্রশ্ন হুদাই একটা মানে আজাইরা প্রশ্ন করতে চাই হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সির বাইরে, সে ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে দিবে যেটা তোমাকে প্যারায় ফেলবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।